ইউনিভার্সিটি অফ কল্যাণীর প্রথম বর্ষের সকল ছাত্রছাত্রীদেরকে সুস্বাগতম। প্রথম বর্ষের সেমিস্টার 2 অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারের সমস্ত ফিজিক্যাল এডুকেশনের ছাত্রছাত্রীদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক মেজর কোর্স বায়োলজিক্যাল বেসিস অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস, এই বিষয়টির পূর্ণাঙ্গ সিলেবাস এবং ভিডিওটির দ্বিতীয় অংশে আমরা 2, 5, 10 নম্বরের প্রিভিয়াস ইয়ার প্রশ্নযুক্ত বিভিন্ন পরীক্ষায় আসা অতি গুরুত্বপূর্ণ কমন 2, 5, 10 নম্বরের প্রশ্ন উত্তর বা সাজেশানটি কমপ্লিট করব এবং আমরা পরীক্ষার জন্য 100% প্রস্তুতি গ্রহণ করব। সিলেবাস: শারীর শিক্ষা ও ক্রীড়ার জীববৈজ্ঞানিক ভিত্তি। ইন্ট্রোডাকশন বা ভূমিকায় আছে চতুষ্পদ থেকে দ্বিপদে চলন, গতিশীলতার বিবর্তন, সুবিধা ও অসুবিধা, জীবের জৈবিক ভিত্তি, শারীরিক শিক্ষার জৈবিক ভিত্তি, ব্যায়াম ও তার বিভিন্ন প্রকার, এই সমস্ত টপিক। দ্বিতীয় ইউনিটে আছে বৃদ্ধি ও বিকাশ। বৃদ্ধি ও বিকাশের অর্থ ও সংজ্ঞা, বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য, বৃদ্ধি ও বিকাশের বিভিন্ন পর্যায়ে বৃদ্ধি ও বিকাশের বৈশিষ্ট্য। পঞ্চমত আছে বৃদ্ধি ও বিকাশের নীতিসমূহ, বৃদ্ধি ও বিকাশের প্রভাবকারী কারণসমূহ। এই ছিল ইউনিট 2 এর বিষয়বস্তু। ইউনিট 3-তে আছে শারীরিক শিক্ষায় বয়স ও লিঙ্গভেদ, বয়স ও কালক্রমিক বয়স এবং শারীরিক গঠনগত বয়স, শারীরবৃত্তীয় বয়স এবং মানসিক বয়স, এই সমস্ত বিষয় পড়তে হবে। দ্বিতীয়, শারীরিক গঠন পার্থক্য ও শারীরবৃত্তীয় পার্থক্য। তৃতীয়, শারীরিক কার্যকলাপ ও ক্রীড়াক্ষেত্রে বয়স ও লিঙ্গভেদ। তৃতীয় টপিক আছে বংশগত বৈশিষ্ট্য। পঞ্চম টপিক আছে প্রধান ট্রান্সমিটার এবং তাদের প্রভাব। ষষ্ঠত আছে কার্যকলাপের নীতিসমূহ এবং এর প্রয়োগ ও তাৎপর্য। ইউনিট 4-এ আছে সোমাটোটাইপ। সোমাটোটাইপের অর্থ ও সংজ্ঞা, সোমাটোটাইপের শ্রেণীবিভাগ, দেহের গঠন ও মূল্যায়নের পদ্ধতি, সোমাটোটাইপকে প্রভাবিতকারী কারণসমূহ, অঙ্গবিন্যাস ও দেহভঙ্গি। ইউনিট 5-এ আছে মাঠ ভিত্তিক ব্যবহারিক কার্যক্রম, দাঁড়ানো অবস্থায় আসন, বসা অবস্থায় আসন এবং চিত হয়ে শোয়া অবস্থায় আসন, এছাড়াও উপর হয়ে শোয়া অবস্থায় আসন এবং উল্টো অবস্থায় আসন, এই সমস্ত বিষয়বস্তু। তোমরা চাইলে সেকেন্ড সেমিস্টারের এই সাজেশানটি মাত্র 69 টাকায় তোমাদের প্রোভাইড করে দেব, অথবা যারা সংগ্রহ করতে পারবে না তোমাদের জন্য ফ্রি অনলাইন ক্লাস থাকছে এবং প্রশ্নোত্তরগুলো তোমরা নিজের খাতায় টুকে নেবে। এবার দেখে নাও তোমাদের সম্পূর্ণ সাজেশানটি। মনে রাখবে, আমি প্রতি বছর প্রিভিয়াস ইয়ার প্রশ্ন দ্বারা পিডিএফগুলো আপডেট করি। সেকেন্ড সেমিস্টার ফিজিক্যাল এডুকেশান মেজর সাজেশান, কোর্স কোড PEDMJT2, বিষয় বায়োলজিক্যাল বেসিস অফ ফিজিক্যাল এডুকেশান অ্যান্ড স্পোর্টস। সম্পূর্ণ সাজেশানটি দেখে নাও। 2 নম্বরের প্রথম প্রশ্ন, দ্বিপদী চলন বলতে কী বোঝো? 2025-এ এসেছিল ইউনিট 1 ইন্ট্রোডাকশান থেকে। যারা যারা পারবে পিডিএফটি অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করবে এবং যারা যারা পারবে না অবশ্যই সম্পূর্ণ সাজেশানটা নিজের খাতায় সুন্দরভাবে টুকে নেবে এবং নিজের প্রিপারেশান মজবুত করবে। দ্বিতীয় প্রশ্ন, দ্বিপদী চলনের 2টি প্রধান সুবিধা উল্লেখ করো। তৃতীয় প্রশ্ন, শারীর শিক্ষার জৈবিক ভিত্তি
বা বায়োলজিক্যাল বেসিস অফ ফিজিক্যাল এডুকেশনের মূল উদ্দেশ্য কি? তারপর আছে আইসোটোনিক ব্যায়াম বলতে কি বোঝো, বা আইসোটোনিক ব্যায়াম বলতে কাকে বলে, উদাহরণ দাও। 5 নম্বর আছে আইসোমেট্রিক ব্যায়ামের সংজ্ঞা ও উদাহরণ দাও। ছয় নম্বর প্রশ্ন আছে অ্যারোবিক ও অ্যানারোবিক ব্যায়ামের মধ্যে একটি মূল পার্থক্য উল্লেখ করো। এবার 2 নম্বর ইউনিট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে বৃদ্ধি ও বিকাশের বিভিন্ন পর্যায়গুলি কি কি উল্লেখ করো, এসেছিল 2025-এ। 8 নম্বর প্রশ্ন বিকাশের ধারাবাহিকতার নীতি সংক্ষেপে ব্যাখ্যা করো। ইউনিট 3-র 9 নম্বর প্রশ্ন শারীরবৃত্তীয় বয়স বা ফিজিওলজিক্যাল এজ বলতে কি বোঝো, 2025-এ এসেছিল। 10 নম্বরে কালানুক্রমিক বয়স ও কঙ্কালতন্ত্রের বয়সের মধ্যে একটি পার্থক্য কি, প্রধান পার্থক্য উল্লেখ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন মানসিক বয়স বা মেন্টাল এজ এর ধারণা কে প্রবর্তন করেন এবং এর অর্থ কি? 12 নম্বর প্রশ্ন বংশগত বৈশিষ্ট্য কাকে বলে, বংশগত বৈশিষ্ট্য কাকে বলে, এটা এসেছিল 2025-এ। 13 নম্বর প্রশ্ন বার্ধক্যায়ন বলতে কি বোঝো, 2025-এর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন ফাস্ট সুইচ পেশিতন্তু এর প্রধান বৈশিষ্ট্য কি, 14 নম্বর প্রশ্ন ফাস্ট সুইচ পেশিতন্তু এর প্রধান বৈশিষ্ট্য কি? 15 নম্বর প্রশ্ন স্লো টুইচ পেশিতন্তু কোন ধরনের খেলাধুলার জন্য উপযোগী এবং কেন? 15 নম্বর প্রশ্ন স্লো টুইচ পেশিতন্তু কোন ধরনের খেলাধুলার জন্য উপযোগী এবং কেন? 16 নম্বর প্রশ্ন নিউরোট্রান্সমিটার এর সংজ্ঞা দাও। 17 নম্বর প্রশ্ন ডোপামিনের একটি প্রধান শারীরবৃত্তীয় কাজ উল্লেখ করো। 18 নম্বর প্রশ্ন এন্ডোরফিন কে প্রাকৃতিক ব্যথানাশক বলা হয় কেন, এন্ডোরফিনকে প্রাকৃতিক ব্যথানাশক বলা হয় কেন? ইউনিট 4-এ আছে সোমাটোটাইপ অ্যান্ড পশ্চার। 19 নম্বর প্রশ্ন দেহভঙ্গিমার সংজ্ঞা দাও। এই ইউনিট থেকে 2025-এ এসেছিল। 20 নম্বর প্রশ্ন সেলডনের সোমাটোটাইপিং পদ্ধতি কি, এটাও এসেছিল। 21 নম্বর প্রশ্ন সোমাটোটাইপিং এ সেলডনের 3টি মূল উপাদানের নাম লেখো। 22 নম্বর প্রশ্ন ক্রেচমার মানবদেহকে কয়টি ভাগে ভাগ করেছেন ও কি কি? অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এন্ডোমর্ফ শারীরিক গঠনের 2টি শনাক্তকরণ বৈশিষ্ট্য লেখো। এন্ডোমর্ফ শারীরিক গঠনের 2টি শনাক্তকরণ বৈশিষ্ট্য লেখো। 24 নম্বর প্রশ্ন মেসোমর্ফ শারীরিক গঠনের 2টি বৈশিষ্ট্য লেখো। 25 নম্বর প্রশ্ন কাইফোসিস বলতে কি বোঝো। 26 নম্বর প্রশ্ন লর্ডোসিস ও স্কোলিওসিসের মধ্যে প্রধান মৌলিক পার্থক্য কি? 27 নম্বর প্রশ্ন স্কোলিওসিস অঙ্গ বিকৃতিটি কি? 28 নম্বর প্রশ্ন ফ্ল্যাট ফুট এর 2টি প্রধান কারণ লেখো।
29 নম্বর প্রশ্ন, নকনি বা জেনু ভালগাম বলতে কি বোঝো? নকনি বা জেনু ভালগাম বলতে কি বোঝো? ফিল্ড প্র্যাকটিক্যাল। উপবিষ্ট ভঙ্গিমার দুইটি উল্লেখযোগ্য যোগাসনের নাম লেখো। তো বিপরীতমুখী ভঙ্গিমা বলতে কি বোঝো, একটি উদাহরণ দাও। তারপরে আছে 32 নম্বর, পশ্চিমোত্তানাসন অনুশীলনের ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত? এই ছিল 2 নম্বরের অতি গুরুত্বপূর্ণ 32টা প্রশ্ন। কিছু এক্সট্রা স্টাডি ম্যাটেরিয়াল যেটি ভিডিওর লাস্টে দেওয়ার কথা ছিল কিন্তু আগেই দিয়ে দিচ্ছি। যারা একটু বেশি পড়াশোনা করতে পছন্দ করো বা বেশি প্রশ্ন উত্তর মুখস্থ করবে বলে ভাবছো, তাদের জন্য এটা অতি গুরুত্বপূর্ণ। একটি মডেল প্রশ্ন সেট এবং তার সুসংগঠিত উত্তরপত্র তৈরি করে দেওয়া হলো। এটির মাধ্যমে তোমরা বুঝতে পারবে একটি আদর্শ প্রশ্ন উত্তর খাতা কেমন তৈরি হওয়া উচিত। এটা এক্সট্রা স্টাডি ম্যাটেরিয়ালের মধ্যে পড়ছে। এটা সম্ভবত আমি ফ্রিতে দিই না, কিন্তু প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টারের জন্য এটা সম্পূর্ণ ফ্রিতে উপলব্ধ করে দিচ্ছি। জীবনের জৈবিক ভিত্তি বা বায়োলজিক্যাল বেসিস অফ লাইফ বলতে কি বোঝো? একটা প্রশ্ন, মানে একটা মডেল প্রশ্নপত্র এবং তার উত্তর। দ্বিতীয় প্রশ্ন, চতুষ্পদী চলন বলতে কি বোঝো? তারপর তৃতীয় প্রশ্ন, বৃদ্ধি ও বিকাশের সেফালোকোডাল নীতি বলতে কি বোঝো? সেফালোকোডাল নীতি বলতে কি বোঝো? বৃদ্ধি ও বিকাশের। 4 নম্বর প্রশ্ন, প্রক্সিমোডিস্টাল নীতি বা প্রক্সিমোডিস্টাল নীতি বলতে কি বোঝো? 5 নম্বর প্রশ্ন, মানবদেহে অ্যাসিটাইলকোলিন এর প্রধান ভূমিকা কি? মানবদেহে অ্যাসিটাইলকোলিন এর প্রধান ভূমিকা কি? 6 নম্বর প্রশ্ন, শারীরিক ক্রিয়াকলাপের নীতি বলতে কি বোঝো? 7 নম্বর প্রশ্ন, সোমাটোটাইপিং এ একটোমর্ফ শারীরিক গঠনের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 7 নম্বর প্রশ্ন, অঙ্গবিন্যাসের বিকৃতি বা পোস্টুরাল ডিফর্মিটি কাকে বলে? অঙ্গবিন্যাসের বিকৃতি বা পোস্টুরাল ডিফর্মিটি কাকে বলে? 8 নম্বর প্রশ্ন, সায়ান ভঙ্গিমার 2টি গুরুত্বপূর্ণ যোগাসনের নাম উল্লেখ করো। সায়ান ভঙ্গিমার 2টি গুরুত্বপূর্ণ যোগাসনের নাম উল্লেখ করো। 9 নম্বর প্রশ্ন, প্রবণ ভঙ্গিমার 2টি উল্লেখযোগ্য যোগাসনের নাম উল্লেখ করো। এবার দেখে নিই কিছু এক্সট্রা 5 ও 10 নম্বরের প্রশ্ন উত্তর। মানবদেহে বৃদ্ধি ও বিকাশের সাধারণ নীতিসমূহ সংক্ষেপে ব্যাখ্যা করো। এটা মনে রাখবে, এগুলা এক্সট্রা স্টাডি ম্যাটেরিয়াল যেটি ভিডিওর লাস্টে দেওয়ার কথা ছিল সেটি ভিডিওর প্রথমেই দিচ্ছি। এরপরে 5 ও 10 নম্বরের প্রশ্ন উত্তরের সাজেশান আসছে। দ্বিতীয় প্রশ্ন, শারীরিক ক্রিয়াকলাপের মূল নীতি এবং খেলাধুলায় এদের প্রায়োগিক গুরুত্ব সংক্ষেপে লেখো। 3 নম্বর প্রশ্ন, শারীরিক গঠন মূল্যায়নে উইলিয়াম শেলডন এবং আর্নস্ট ক্রেচমার এর সোমাটোটাইপ শ্রেণীবিন্যাস বিস্তারিতভাবে তুলনা ও আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ত্রুটিপূর্ণ অঙ্গবিন্যাসের প্রধান কারণসমূহ আলোচনা করো। নকনি এবং ফ্ল্যাটফুট অঙ্গবিকৃতির কারণ, শারীরিক সমস্যা ও সংশোধনমূলক ব্যায়ামগুলি
বিস্তারিত বিশ্লেষণ করো। 5-10 নম্বরের এই প্রশ্ন উত্তরগুলি ভালোভাবে করে গেলে 2 নম্বরের যদি বিশেষ কমন নাও পড়ে এখান থেকেই তোমরা একদম 100% লিখে দিতে পারো। 2 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন সব একে অপরের সাহায্য করবে এবং তোমরা 100% কমন পেয়ে যাবে। এই ছিল এক্সট্রা স্টাডি ম্যাটেরিয়াল এবং এটি ভিডিও শেষে দেওয়ার কথা একটি মডেল প্রশ্ন সেট, যেটি ভিডিওর আগেই দিয়ে দিচ্ছি। এরপরে 5 ও 10 নম্বরের সাজেশান তুলে ধরা হবে। প্রশ্নপত্রটা দেখে নাও এবং হাতে সময় নিয়ে 2.5 ঘন্টা সময় নিয়ে 60 মার্কের এই প্রশ্নপত্রটা সমাধান করার চেষ্টা করবে। তাতে করে তোমাদের 100% প্রস্তুতি কমপ্লিট হবে। এটি সাজেশানটি তোমাদের খাতায় তুলে অথবা সাজেশানটি আমার কাছে সংগ্রহ করে ভালোভাবে পড়ে তারপর এটি সমাধান করবে। পরীক্ষার আগে নিজের প্রস্তুতি যাচাইকরণের জন্য একটি মডেল প্রশ্ন সেট। এরপরে আমরা 12 নম্বরে 5 ও 10 নম্বরের প্রশ্ন উত্তর সমাধান করব। চলে আসলাম দ্বিতীয় পার্টে 5 ও 10 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে। ইন্ট্রোডাকশান ইউনিট থেকে প্রথম প্রশ্ন, দ্বিপদী চলনের ফলে মানবদেহের 3টি প্রধান সুবিধা ও 2টি অসুবিধা দেখা যায় তা সংক্ষেপে লেখো। অথবা সোজা হয়ে হাঁটার ফলে মানুষের কি কি উপকার হয়েছে এবং কি কি শারীরিক সমস্যার সৃষ্টি হয়েছে তা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, নিয়মিত ব্যায়ামের ফলে কার্ডিওভাস্কুলার সিস্টেমে বা হৃদ সংবহন তন্ত্রে কি কি অভিযোজন ঘটে? অথবা দীর্ঘমেয়াদী শারীরিক চর্চার ফলে হৃৎপিণ্ড ও রক্ত চলাচলের উপর কি কি ইতিবাচক প্রভাব পড়ে? এটা 25-এ এসেছিল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মনে রাখবে, প্রশ্ন যদি কমন নাও পাও, অবশ্যই কমন পাবে, যদি নাও পাও তবে অবশ্যই সাজেশনটি সম্পূর্ণ পড়ে গেলে তোমরা একে অপরের সঙ্গে কানেকশান দিয়ে সুন্দরভাবে 100% করে আসতে পারবে। একটি সাজেশানে যা যা প্রয়োজন, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এবং অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাইকরণ, যেগুলো পরীক্ষায় বারবার এসেছিল, সিবিসিএস বা অন্যান্য কলেজের বিভিন্ন পরীক্ষায় এই টপিক থেকে বারবার যেই প্রশ্নগুলো আসে সেগুলো বাছাই করে লেখা হয়েছে। তাতে করে 100% সুযোগ আছে তোমাদের কমন আসার, অথবা না আসলেও সুন্দরভাবে এগুলো পড়ে গেলে 100% তোমরা লিখে আসতে পারবে। তা নিয়ে কোনো সন্দেহ পোষণ করার প্রয়োজন নেই। তৃতীয় প্রশ্ন, পেশি সংকোচন ও মেটাবলিজমের উপর ভিত্তি করে বিভিন্ন প্রকার ব্যায়ামের শ্রেণীবিভাগ করো। অথবা শরীরে অক্সিজেনের ব্যবহার ও পেশির কাজের ধরন অনুযায়ী ব্যায়াম কয় প্রকার ও কী কী তা বুঝিয়ে লেখো। ইউনিট 2, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এখান থেকে বৃদ্ধি ও বিকাশের 5টি প্রধান পার্থক্য লেখো। 25-এ এসেছিল, মানবদেহের আকারগত বৃদ্ধি ও গুণগত বিকাশের মধ্যে তুলনামূলক আলোচনা করো। বৃদ্ধি ও বিকাশের মধ্যে 5টি প্রধান পার্থক্য লেখো। এই প্রশ্নটা এইভাবেও আসতে পারে, মানবদেহের আকারগত বৃদ্ধি ও গুণগত বিকাশের মধ্যে তুলনামূলক আলোচনা করো। অথবা দিয়ে লেখা রয়েছে, যাতে প্রশ্নটি অন্যভাবে আসলেও তোমরা বিভ্রান্তিতে না পড়ো, এই কারণে অথবা দেওয়া রয়েছে। পাঁচ নম্বরের প্রশ্ন, মানবদেহের বৃদ্ধি ও বিকাশ পরিচালনাকারী মূল নীতিসমূহ আলোচনা করো।
অথবা একটি শিশু বেড়ে ওঠার সময় কোন কোন সাধারণ নিয়ম ও নীতিগুলি মেনে চলে তা সংক্ষেপে লেখো। 6 নম্বর প্রশ্ন, মানব বৃদ্ধি ও বিকাশকে প্রভাবিতকারী অভ্যন্তরীণ ও বাহ্যিক উপাদানসমূহ ব্যাখ্যা করো। এটি আরেক রকমভাবে আসতে পারে, জিনগত কারণ ও চারপাশের পরিবেশ কিভাবে একটি শিশুর বেড়ে ওঠাকে নিয়ন্ত্রণ করে। সুন্দর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন, শৈশব ও বয়ঃসন্ধিকালে বৃদ্ধি ও বিকাশের প্রধান লক্ষণ ও সমস্যাগুলি ব্যাখ্যা করো, অথবা কৈশোর বা বয়ঃসন্ধিকালে ছেলেদের মধ্যে কী কী শারীরিক ও মানসিক পরিবর্তন বা জটিলতা দেখা যায় তা আলোচনা করো। উত্তরগুলো খুব সহজ সরল ভাষায় এবং খুব ছোট করে লেখা রয়েছে, যাতে পরীক্ষার সময়ের সঙ্গে তাল মিলিয়ে তোমরা উত্তরগুলো সুসংগঠিত করতে পারো। সেই কারণে খুব অল্প চেষ্টার মাধ্যমেই তোমরা 100% স্কোর ক্যারি করে নিতে পারো। ইউনিট 3, এজ অ্যান্ড সেক্স ডিফারেন্স ইন ফিজিক্যাল এডুকেশান। ইউনিট 3 থেকে প্রথম প্রশ্ন, পুরুষ ও নারীর মধ্যে শারীরিক এবং শারীরবৃত্তীয় প্রধান পার্থক্যগুলি আলোচনা করো। খুব সুন্দর প্রশ্ন। খেলাধুলার ক্ষেত্রে শারীরিক ক্ষমতা ও দৈহিক কাঠামোর দিক থেকে নারী ও পুরুষের মধ্যে কী কী স্বভাবজাত পার্থক্য রয়েছে, বুঝে পড়লে খুবই সুন্দরভাবে মুখস্থ হয়ে যাবে। 9 নম্বর প্রশ্ন, বার্ধক্যজনিত শারীরিক সক্ষমতার সাধারণ সমস্যাগুলি সংক্ষেপে আলোচনা করো। 2025-এর আসা প্রশ্ন, বয়স বাড়ার সাথে সাথে মানুষের পেশি, হাড় ও শ্বাস প্রশ্বাসের ক্ষমতায় কী কী ঘাটতি বা সমস্যা দেখা দেয় সেটা লেখো। 10 নম্বর প্রশ্ন, বংশগতি কিভাবে একজন ক্রীড়াবিদের শারীরিক সামর্থ্য ও পারদর্শিকতা নির্ধারণ করে, অথবা খেলাধুলায় ভালো ফলাফল করার পেছনে জন্মগত বা জিনগত বৈশিষ্ট্যর ভূমিকা কতটা। চতুর্থ ইউনিট, সোমাটোটাইপ অ্যান্ড পশ্চার। শেলডন সোমাটোটাইপ শ্রেণীবিন্যাস পদ্ধতিটি সংক্ষেপে ব্যাখ্যা করো। মানুষের শারীরিক গঠন অনুযায়ী উইলিয়াম শেলডন দেহকে যে 3টি ভাগে ভাগ করেছে তা আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, মানবদেহের দৈহিক গঠনের ভায়োলার বা মূলনীতি ও শ্রেণীবিন্যাস ব্যাখ্যা করো। ভায়োলার মূলনীতি ও শ্রেণীবিন্যাস ব্যাখ্যা করো। এই প্রশ্নটি এইভাবে আসতে পারে, শারীরিক গঠনের মূল্যায়নে ভায়োলার পদ্ধতিটি কিভাবে কাজ করে তা সংক্ষেপে বুঝিয়ে দাও। 13 নম্বর প্রশ্ন, ক্রীড়াবিজ্ঞানে হিথ কাটার পদ্ধতির উপযোগিতা এবং এর মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো, অথবা আধুনিক খেলাধুলায় খেলোয়াড় বাছাই করার ক্ষেত্রে হিথ কাটার পদ্ধতি কেন এত গুরুত্বপূর্ণ। 14 নম্বর প্রশ্ন, কাইফোসিস এবং লর্ডোসিস সংশোধনের জন্য 5টি কার্যকর প্রতিকারমূলক অনুশীলন বা ব্যায়ামের উল্লেখ করো, অথবা পিঠ কুঁজো হয়ে যাওয়া এবং কোমর অতিরিক্ত বেঁকে যাওয়ার মতো সমস্যাগুলি কোন কোন ব্যায়ামের মাধ্যমে ঠিক করা সম্ভব। অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন, পশ্চিমোত্তানাসন
এবং ধনুরাসনের সঠিক পদ্ধতি ও 3টি করে প্রধান উপকারিতা লেখো। ধনুরাসন ও পশ্চিমোত্তানাসন কিভাবে করতে হয় এবং শরীরের নমনীয়তা বাড়াতে এই আসনগুলির ভূমিকা কী? 15 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন, সর্বাঙ্গাসন বা ভুজঙ্গাসনের কৌশল ও শারীরিক উপকারিতা সংক্ষেপে লেখো। অথবা মেরুদণ্ড ও পেটের পেশি সুস্থ রাখতে ভুজঙ্গাসন ও সর্বাঙ্গাসন কিভাবে সাহায্য করে তা আলোচনা করো। সর্বাঙ্গাসন। এবার চলে আসছি তৃতীয় অংশ, যেখানে 10 নম্বরের প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন, চতুষ্পদ থেকে দ্বিপদ চলনের বিবর্তন বর্ণনা করো। মানুষের কঙ্কালতন্ত্র ও পেলভিসের রূপান্তর কিভাবে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করেছে তা বিশ্লেষণ করে দ্বিপদ চলনের সুবিধা ও অসুবিধাগুলি বিস্তারিত আলোচনা করো। অথবা মানুষ কিভাবে 4 পা থেকে 2 পায়ে হাঁটা শিখল, এর ফলে মানুষের হাড়ের কাঠামোতে কী কী পরিবর্তন ঘটেছিল এবং এই সোজা হয়ে হাঁটার ভালো মন্দ দিকগুলি বিশদে আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, শারীরিক শিক্ষার জৈবিক ভিত্তি বলতে কি বোঝো? শারীরিক শিক্ষার ক্ষেত্রে এর বিভিন্ন প্রয়োগমূলক দিক ও গুরুত্ব বিস্তারিত ব্যাখ্যা করো। অথবা খেলাধুলা ও ব্যায়ামের ক্ষেত্রে বিজ্ঞানের বা মানবদেহের জৈবিক গঠন জানার প্রয়োজনীয়তা কতটা তা বিস্তারিতভাবে আলোচনা করো। ইউনিট 2 গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। প্রথম প্রশ্ন বা তৃতীয় প্রশ্ন, মানবদেহের বৃদ্ধির বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করে প্রতিটি পর্যায়ের শারীরিক মানসিক বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। অথবা জন্ম থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত মানুষের জীবনকে কী কী ভাগে ভাগ করা যায়, প্রতিটি ধাপে শারীরিক ও মানসিক পরিবর্তনগুলি কেমন হয়। 4 নম্বর প্রশ্ন, বৃদ্ধি ও বিকাশের নীতিসমূহ বিস্তারিতভাবে লেখো। শারীরিক শিক্ষার কর্মসূচির প্রণয়নে এই নীতিগুলির গুরুত্ব আলোচনা করো। অথবা শিশু বিকাশের সাধারণ নিয়মগুলি কী কী, ছাত্রছাত্রীদের জন্য খেলাধুলার সিলেবাস বা রুটিন তৈরির সময় এই নিয়মগুলি মাথায় রাখা কেন জরুরি। 5 নম্বর প্রশ্ন, বয়স কয় প্রকার ও কি কি? বিভিন্ন প্রকার বয়সের ধারণা ব্যাখ্যা করে শারীরিক কর্মকাণ্ড ও ক্রীড়াক্ষেত্রে বয়সভিত্তিক পার্থক্যের প্রভাব আলোচনা করো। মানুষের বয়স পরিমাপ করার ভিন্ন ভিন্ন পদ্ধতিগুলি কী কী, বয়সের পার্থক্য কিভাবে মানুষের শারীরিক ক্ষমতা ও খেলাধুলাকে প্রভাবিত করে তা লেখো। ইউনিট 3 এজ অ্যান্ড সেক্স ডিফারেন্স ইন ফিজিক্যাল এডুকেশন। 6 নম্বর প্রশ্ন, নিউরোট্রান্সমিটার কি? প্রধান নিউরোট্রান্সমিটার কিভাবে শারীরিক ক্রিয়াকলাপ ও ক্রীড়া নৈপুণ্যকে প্রভাবিত করে তা বর্ণনা করো। অথবা মস্তিষ্কের রাসায়নিক বার্তাবাহকগুলি বলতে কি বোঝায়? খেলাধুলার সময় একাগ্রতা, পেশির সঞ্চালন এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে এই হরমোন বা রাসায়নিক পদার্থগুলি কিভাবে কাজ করে। চতুর্থ ইউনিট সোমাটোটাইপ অ্যান্ড পশ্চার। সোমাটোটাইপ কি? মানবদেহের দৈহিক গঠন মূল্যায়নে হিথ কাটার এবং পার্নেলের পদ্ধতি তুলনামূলকভাবে আলোচনা করো। অথবা শারীরিক গঠন বলতে কি বোঝায়?
শরীরের কাঠামো মাপার জন্য আধুনিক হিট কাটার পদ্ধতি এবং পার্নেলের পদ্ধতির মধ্যে আলোচনা ও তুলনা করো। 8 নম্বর প্রশ্ন, শারীরিক গঠন মূল্যায়নে ডক্টর আর্নস্ট ক্রেচমার আর ডব্লিউ পার্নেলের পদ্ধতি দুটির বিশদভাবে আলোচনা করো। অথবা মানুষের বডি টাইপ ও দেহ প্রকৃতি অনুযায়ী ক্রেচমার এবং পার্নেলের কীভাবে মানবদেহকে বিভিন্ন ভাগে ভাগ করেছেন তা বিস্তারিতভাবে বুঝিয়ে লেখো। 9 নম্বর প্রশ্ন, সঠিক দেহ ভঙ্গিমার গুরুত্ব আলোচনা করো। মেরুদণ্ডের সাধারণ অঙ্গ বিকৃতি বা কাইফোসিস, লর্ডোসিস, স্কোলিওসিসের কারণ, লক্ষণ, উপযুক্ত প্রতিকারমূলক ব্যায়ামসমূহ বিস্তারিতভাবে লেখো। অথবা ভালো দেহ ভঙ্গিমা বলতে কী বোঝায়, পিঠ ও মেরুদণ্ড বেঁকে যাওয়ার প্রধান সমস্যাগুলো কী কী এবং যোগব্যায়াম বা শারীরিক কসরতের মাধ্যমে কীভাবে এর নিরাময় সম্ভব আলোচনা করো। 1 নম্বর, 3 নম্বর ও 4 নম্বর অধ্যায়ের সম্মিলিত একটি প্রশ্ন, মানবদেহের চলন ক্ষমতা, কঙ্কালতন্ত্রের ভারসাম্য এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের রাসায়নিক বার্তাবাহক এর সমন্বয়ে কীভাবে একটি আদর্শ ক্রীড়া নৈপুণ্য গঠন করে তা সামগ্রিকভাবে পর্যালোচনা করো। অথবা একজন ভালো অ্যাথলিট তৈরি হতে গেলে দেহের হাড়ের কাঠামো, চলাফেরার ভঙ্গি, মস্তিষ্কের সঠিক সমন্বয়ের প্রয়োজন, এই বিষয়টি বিস্তারিত বিশ্লেষণ করো। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশান 2, 5, 10 নম্বরের প্রশ্ন উত্তর। এগুলো পড়ে গেলেই তোমরা পরীক্ষায় 100% কমন পেয়ে যেতে পারো। অথবা কমন না পেলেও সুন্দরভাবে বানিয়ে লিখে আসতে পারবে। ধন্যবাদ ভিডিওটি এতদূর দেখার জন্য। অবশ্যই বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দেবে। পিডিএফটি সংগ্রহ করতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। মাত্র 69 টাকায় এই সম্পূর্ণ পিডিএফটি তোমাদেরকে দিয়ে দেবো। সুন্দরভাবে তোমাদের সেমিস্টার কোয়ালিফাই হয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি এতদূর দেখার জন্য।